প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৫, গল্প মহাকাশের আগন্তুক। এখন পড়ছি তৃতীয় অংশ। ৯। আবার চোখ মেলল কিশোর। দেখল মাথার উপরে আকাশ নীল, কুয়াশা অদৃশ্য। পাশে বসে তার মুখের দিকে চেয়ে আছে বরিশ। কিশোর, ঠিক আছো তো তুমি? বরিশের কণ্ঠে উদ্বেগ। ওকে, ঘুমিয়ে উঠল কিশোর। তীক্ষ্ণ ব্যথা ছুটে চলে গেল যেন ডান কাত থেকে কানের কাছে। মাথা ঝাড়া দিয়ে উঠে বসলো কোনো মতে। কাছেই মুছাকে উঠে বসতে সাহায্য করছে ব্যানার। রবিনের সঙ্গে মোলায়েম গলায় কথা বলছে কাপলিং। হাঁটুতে থুতনি ঠেকিয়ে প্রায় গোল হয়ে বসে আছে রবিন। খুঁজে পেলেন কি করে আমাদের? জিজ্ঞেস করলো কিশোর। হাসি ফুটল বরিশের মুখে। সহজেই। ঘুম থেকে উঠে দেখলাম তোমরা নেই। ভাবলাম আমি কিশোর পাশা হলে কোথায় যেতাম? যেখানে রহস্য আছে, উত্তেজনা। তাড়াতাড়ি গিয়ে ডেকে তুললাম এনাদের তিনজনকে। দেখালো সে। পেছনে ফিরে সানকে দেখতে পেল কিশোর। কি হয়েছিল? ভুরু কুচকে জিজ্ঞেস করলো ফোরম্যান। স্পেস স্যুট পরা একটা লোক মুসাকে আঘাত করতে দেখলাম। যা, কি বলছো? হ্যাঁ। মাথার এক পাশ ছুঁয়ে কোকিয়ে উঠল মুসা। কষে লাগিয়েছে। নিজের ঘাড়ে হাত বোলালো কিশোর। আরেকজন এলো আমার পেছন থেকে। গলা জড়িয়ে ধরে এমন চাপ দিল বেহুশ হয়ে গেলাম। নিশ্চয় তিনজন ছিল, রবিন বলল। আমাকে ধরল একজন। গায়ে ঘোড়ার গায়ের মতো গন্ধ। কি? মিস্টার কুপারের কণ্ঠ শোনা গেল। তৃণভূমিতে উঠে আসছেন। কিসের গায়ে ঘোড়ার মতো গন্ধ? ড্যাম, কি হচ্ছে এখানে? চুপি চুপি ঘর থেকে বেরিয়েছিল ছেলেগুলো, জানালো সান। এখানে চলে এসেছিল। এসে মার খেলো কাদের হাতে কে জানে। বলছে স্পেস স্যুট নাকি পরা ছিল। রবিন বলছে একজনের গায়ে নাকি ঘোড়ার গায়ের গন্ধ। আরে দূর, যত সব। এগিয়ে এলেন মিস্টার কুপার। স্পেসম্যানের গায়ে ঘোড়ার গন্ধ আসবে কোত্থেকে? ড্যাম, ট্রাক নিয়ে এসেছি আমি। ছেলেগুলোকে ধরে ধরে নামাও। 10 মিনিট পর ব্যাংক হাউসে ফিরে এলো তিন গোয়েন্দা। যার যার বিছানায় শুইয়ে দেয়া হলো। দেখতে এলো জেনি আর জোয়ান। কপাল ভালো তোমাদের, শুকনো গলায় বলল জেনি। কাল রাতে মরতে মরতে বাঁচলো রোজার, আজ সকালে তোমরা। আর যেও না ওদিকে। কোনো কারণে খারাপ হয়ে উঠেছে জায়গাটা। ওরা দুজন বেরিয়ে গেলে কিশোর বলল, জেনির গায়ে ঘোড়ার গন্ধ ছিল কাল, আজ নেই। তুমি কি ভাবছো ওই আমাকে ধরেছিল? রবিনের প্রশ্ন। হাত নাড়ল কিশোর। কে জানে, হতে পারে। তবে আমাদের আক্রমণকারীরা পৃথিবীর মানুষ, এটা ঠিক। আরেক গ্রহ থেকে এসে ঘোড়ায় চড়বে কেউ, এটা ভাবতে পারছি না। সাতের দিকে তাকিয়ে বলল রবিন। তাতে সন্দেহের মাত্রা কমছে না। ড্যাম সান, যেহেতু রানসে কাজ করে অনেক বছর ধরে, নিশ্চয় ঘোড়ায় চড়ে। জেনি তো ধরতে গেলে নিজেই ঘোড়া হয়ে গেছে। নিশ্চয় ব্যানার আর কাপলিংও ঘোড়ায় চড়ে। শ্রমিকদের কেউ কেউ চড়তে পারে। ওদের সম্পর্কে তো কিছুই জানি না আমরা। কাদের সম্পর্কে কিছু জানো না? দরজা থেকে বললেন মিসেস কুপার। নিঃশব্দে উঠে এসেছেন সিঁড়ি বেয়ে। এসে ঢুকলেন ঘরের ভেতরে। আমার স্বামী তো খুব দুশ্চিন্তা করছে। বলল উদ্ধারকারীরা নাকি হামলা চালিয়েছিল তোমাদের উপর। তিনজন হামলা চালিয়েছিল আমাদের উপর, জবাব দিল কিশোর। ওদের একজনের পরনে স্পেস স্যুট দেখেছি। কিশোরের বিছানার কিনারে বসলেন মিসেস কুপার। হাতে খুদে একটা টর্চ। সেটা দিয়ে এবং আরও নানাভাবে তাকে পরীক্ষা করে বললেন, তুমি ঠিকই আছো। এরপর মুসাকে পরীক্ষা করতে গেলেন। তা তোমরা ওখানে গিয়েছিলে কেন? এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম আমরা, বলল কিশোর। সবচেয়ে কাছের শহরটায় কি হচ্ছে দেখার জন্যে। মিসেস কুপার, উদ্ধারকারীরা আসবেই এ ব্যাপারে আপনার বিশ্বাস কিন্তু খুব গভীর।
একথা রাঞ্চো কুপারের আর কেউ জানে? আমার তো মনে হয় এখানকার সবাই জানে, তবে আমি শিওর না। কাল রাতে উদ্ধারকারীরা এসেছিল, এটাও বিশ্বাস করতে পারছি না। পারছেন না? মাথা নাড়লেন মহিলা। মুসাকে দেখা শেষ করে গিয়ে রবিনের পাশে বসলেন। রাতে যেটা দেখলাম ফ্লাইং সসারের মতোই লাগলো অবশ্য, কিন্তু তোমাদের উপর হামলা চালালো কেন? উদ্ধারকারীরা তো আসবে উদ্ধার করতে, মারার জন্যে নয়। ওরা তো আসবে আমাদের সাহায্য করতে। ঠিক বলেছেন। অথচ আমার স্বামী কিছুতেই বিশ্বাস করতে চায় না যে ওরা আসবে। গতরাতে শশারটাকে দেখে আর ঘুমাতে যায়নি। শশার আর ভিন গ্রহবাসীদের উপর যত বই পেয়েছে সব বসে বসে ঘেটেছে, অনেক পড়েছে। সকালে মনে হলো বিশ্বাস করি করি একটা ভাব এসেছে তার মধ্যে। তাহলে তো ভালোই, কিন্তু এভাবে যদি হামলা চলতে থাকে তাহলে যাবে আবার বিগড়ে। আমার বিশ্বাস হয় না ওরা উদ্ধারকারী। আমারও না, বলল কিশোর। আমার কি মনে হয় জানো? মলিন হাসি আসলেন মিসেস কুপার। কেউ আমাদেরকে নিয়ে মজা করছে। সব সাজানো ব্যাপার। এই সন্দেহের কথা সকালে বার্টকে বললাম, সে তো চোটে লাল। তর্ক শুরু করে দিল আমার সঙ্গে। ভিনগ্রহবাসীরাই এসেছে। আচ্ছা মিসেস কুপার, উঠে বসল কিশোর, এখানে আপনাদের কর্মচারীদের কথা কিছু বলবেন? অবাক মনে হলো মিসেস কুপারকে। পুলিশের মতো কথা বলছো? পকেট থেকে 3 গোয়েন্দার একটা কার্ড বের করে দিল কিশোর। পরে পরে মাথা নাড়লেন মহিলা। ও গোয়েন্দা। মুখ তুললেন। আচ্ছা, এক কাজ করো, আমাকে তোমাদের মক্কেল করে নাও, যা ফিস দেব। এসে বলল কিশোর, ফিস লাগবে না, নিজের আগ্রহেই কাজ করি আমরা। যান, করে নিলাম আপনাকে আমাদের মক্কেল। এখন স্টাফদের কথা কিছু বলুন, ড্যামসানকে দিয়েই শুরু করুন। বেশ। কিশোরের বিছানার পাশে একটা চেয়ারে এসে বসলেন তিনি। টেক্সাসের এক রাঞ্চে গিয়ে দেখা হয়েছে ওর সঙ্গে। ওর কাজ দেখে মুগ্ধ হয়ে গেল বার্ট। ভালো অফার দিল, রাজি হয়ে গেল সান। হ্যারি ব্যানার্ড ডেভিসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গ্রাজুয়েট। 6 বছর আগে পাশ করে বেরিয়ে ওয়েস্ট কোস্ট সাইট্রাসে কাজ করছিল। ভালো রেকর্ড। হ্যান্স কাপলিংয়ের নিজের গ্যারেজ ছিল ইন্ডিওতে। ও পথে যাওয়ার সময় আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। ওর গ্যারেজে গাড়ির কাজ করিয়ে বাড়তেও মহা খুশি। হ্যান্সকে তুলে নিয়ে এলো ওখান থেকে। ওর রেকর্ড কেমন জানতে চাইল কিশোর। ভালো, তবে জোয়ানের রেকর্ড ভালো না। দোকানের টাকা বাকি পড়লে দিতে চাইতো না। কয়েকবার ব্যাংকে টাকা টান পড়েছে, চেক ক্যাশ হয়নি। ওর একটা ছোট ভাই আছে, ওকে টাকা পাঠাতে হতো। বোঝা যায় সেজন্যই টাকার টানাটানি লেগে থাকতো। সগাছের ছোট একটা রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করত। বেতনের টাকা থেকে অনেক কষ্টে কিছু কিছু করে বাঁচিয়ে ওই শহরেই তার ভাইকে একটা ছোট রেডিও দোকান করে দিয়েছে। রাধে খুব ভালো, তাই বাট নিয়েছে ওকে। জেনি এলস্টার সানল্যান্ডে এক আস্তাবলে চাকরি করত। সান্তা মারিয়ায় তার এক বন্ধু থাকে। ওর মুখে রাঞ্চো কুপারের নাম শুনে এসে বার্টের সঙ্গে দেখা করে চাকরি চায়। খোঁজ খবর নিয়ে দেখা গেল জেনির রেকর্ড খুব ভালো। ওর বাবা চাকরি করে একটা সেভিংস অ্যান্ড লোন কোম্পানিতে। ওখানেও খোঁজ নেওয়ালো বার্ট। ওরাও ভালোই বলল। কটেজে আর সব শ্রমিকেরা যে থাকে তারা কেমন? ওদের অনেকেই এখানকার লোক, আগে থেকে এই রাঞ্চে চাকরি করত। কয়েকজন তো জন্মেছেই এই রাঞ্চে। অন্যদেরকেও অনেক দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপর কাজ দিয়েছে বার্ট। উঠে দাঁড়ালো মিসেস কুপার। আমার মনে হয় না এখানকার কেউ ওসব শয়তানিতে জড়িত। তাতে লাভ কিছু নেই ওদের, বরং সব দিক থেকেই ক্ষতি। আপনার স্বামী ধনী লোক, হয়তো ডাকাতি করার প্ল্যান করেছে কেউ।
কি ডাকাতি করবে? বেশি দামি কিছুই নেই এখানে। দামি কিছু রাখি না আমরা, এমনকি ক্যাশ টাকাও না। টাকা ব্যাংকেই রাখে বার্ট, প্রয়োজনের বেশি তোলে না। সান্তা বারবারার প্যাসিফিক কোস্ট ন্যাশনাল ব্যাংকে তার একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা সেফ ডিপোজিট বক্সও আছে। আমার গহনা আর বার্টের সমস্ত মূল্যবান জিনিসপত্র সব ওই বক্সে রাখা হয়। আর কিছুই নেই এখানে। এমন কিছু আপনার দৃষ্টি এড়িয়ে গেছে, হয়তো আপনার নজরই পড়েনি ওগুলোর দিকে। কিংবা এমনও হতে পারে আপনার স্বামীকে ফাঁদে ফেলে কেউ কিছু আদায় করে নিতে চায়। এটা হতে পারে। ফ্লাইং সসারের ব্যাপারটা ধাপ্পাবাজি হলে তার পেছনে জোরালো কোনো কারণ থাকতেই হবে। আবার বসে পড়লেন মিসেস কুপার। ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, বুঝতে পারছি না কি আছে এখানে। কিছুই নেই। ইচ্ছে হলে তুমি নিজে খুঁজে। থেমে গেলেন। কিশোরের দিকে চেয়ে আবার কি ভাবলেন, হ্যাঁ, খুঁজে দেখতে পারো। কোথায় মিসেস কুপার? আমাদের ঘরে, আমাদের বাড়িতে, যেখানে খুশি তোমার খুঁজতে পারো। যা কিছু আছে সব দেখাতে পারি। লাঞ্চের পরে জেনি চলে যায় নিজের ঘরে ঘুম দিতে। বার্ট ঘোড়া নিয়ে বেরোয়। ঘুরে ঘুরে দেখে রাঞ্চে কাজকর্ম কেমন চলছে। এটা তার নিয়মিত কাজ। ওই সময় আসতে পারো তুমি। কিছু বের করতে পারলে তো ভালো কথা। ভালো প্রস্তাব, বলল কিশোর। তবে বার্ট শুনলে রাজি হবে না। তাকে না জানালেই হলো। হ্যাঁ, জানানো চলবে না, হাসল কিশোর। আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন মিসেস কুপার। হ্যাঁ, বুঝতে পারছি। মিসেস কুপার বেরিয়ে গেলে বালিশে হেলান দিল কিশোর। চিমটি কাটতে শুরু করলো নিচের ঠোঁটে। গভীর চিন্তায় ডুবে গেছে। হেসে জিজ্ঞেস করলো মোসা, শার্লক হোমস, কি ভাবছো? এই কিশোর, কয়েকটা উদ্ভট সম্ভাবনার কথা। যেমন? জানতে চাইল রবিন। যেমন কারো কোনো শয়তানি মতলব আছে, তাই বাইরের দুনিয়া থেকে রাঞ্চো কুপারকে আলাদা করে দিয়েছে। হয়তো ব্ল্যাকমেল করতে চায়, কিংবা অন্য কোনো কায়দায় টাকা আদায় করে নিতে চায়, কিংবা শত্রুতার জের হিসেবে হয়তো নিছক প্রতিশোধ নেয়ার জন্যই মানসিক চাপ সৃষ্টি করছে মিস্টার কুপারের উপর। এখানে বন্দি করে কষ্ট দিতে চায়। আর এর কোনোটাই যদি না হয় তাহলে কি? জিজ্ঞেস করলো মুসা। তাহলে বুঝতে হবে সত্যিই মহাকাশের কোনো ব্যাপার। অন্য কোনো প্রাণী নেমেছে আমাদের পৃথিবীতে। কোনো উদ্দেশ্য আছে তাদের। 10। রান্স হাউসের রান্নাঘরের লম্বা টেবিলে বসে দুপুরের খাওয়া সারছে 3 গোয়েন্দা। ওদের সঙ্গেই বসেছে ড্যাম সান, জোয়ান, মার্টিঙ্গেল আর মিস্টার কুপারের অন্যান্য কর্মচারীরা। সবাই নীরব, যার যার মতো ভাবছে। এত নীরবতা যে রেফ্রিজারেটরের মোটর চালু হওয়ার শব্দেই চমকে উঠল রবিন। কারেন্ট এলো, মুসা বলল। জেনারেটর চালানোর ব্যবস্থা করে এসেছিলাম, জানালো কাপলিং। ও হ্যাঁ, জেনারেটরের কথা ভুলেই গিয়েছিলাম। মুসার মুখের দিকে চেয়ে কি যেন খুঁজল সান। আরেকটা কথা ভুলো না, মিস্টার কুপার করার নির্দেশ দিয়ে রেখেছেন তোমরা যাতে আর তৃণভূমির দিকে যেতে না পারো। 2 জন গার্ড পাঠানো হয়েছে ওখানে। মানে? জোয়ান কথাটা ধরল। ছেলেদের কথা ভেবে তিনি এ কাজ করেছেন, নাকি ভাবছেন ভিনগ্রহবাসীরা আবার আসবে ওখানে? হয়তো দুটোই। ভিনগ্রহবাসীরা তাদের লোক ফেলে গেলে শ্মশান নিয়ে আবার আসবেই, তুলে নেয়ার জন্যে নামবে। যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে? কিশোরের প্রশ্ন। ভুকুটি করল সান। এই একটা কথা আমি বিশ্বাস করতে পারছি না। স্পেস স্যুট, ও বেটা আর তার সঙ্গীরা কোথায় লুকালো? হয়তো চূড়ার ওধারে। কি জানি। চুপ হয়ে গেল সান। নীরবে খাওয়া চলল আবার। খাওয়া শেষ হলে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। পেছনের সিঁড়ির ধারে বসল। এই সময় বাড়ি থেকে বেরিয়ে আস্তাবলের দিকে রওনা হলেন মিস্টার কুপার। ছেলেদের দেখে দাঁড়ালেন। আর যাবে না ওদিকে?
আবার যদি দাও ধরে এনে ঘরে তালা দিয়ে রাখবো। যাব না ছাদ, জবাব দিল কিশোর। চলে গেলেন মিস্টার কুপার। একটু পরে জেনে বেরোলো ঘর থেকে। ছেলেদের দিকে চেয়ে হাসলো। চলে গেল তার কটেজের দিকে। আরও কিছুক্ষণ অপেক্ষা করলো কিশোর, তারপর উঠে দাঁড়ালো। দুই সহকারীকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করলো বড় বাড়িটার দিকে। বারান্দায় বসে আছেন মিসেস কুপার। লোহার তৈরি সাদা রং করা কয়েকটা চেয়ার টেবিল আছে ওখানে। কোলের উপর তার হাত, চোখে উত্তেজনা। ছেলেরা আগেই আলোচনা করে ঠিক করে নিয়েছে শুধু কিশোর খুঁজবে বাড়িটায়। রবিনার মোছা যাবে গেটের কাছে, সৈন্যদের ভাবগতিক লক্ষ্য করতে। যাও, বন্ধুদের বলল কিশোর। বেড়ার কাছে লুকিয়ে থেকে চোখ রাখবে। আচ্ছা, ঘাড় কাত করল মোসা। সামনের সিঁড়ি বেয়ে বারান্দায় উঠল কিশোর। তাকে নিয়ে হলে ঢুকলেন মিসেস কুপার। দরজাটা বন্ধ করে দিল কিশোর। চুপচাপ দাঁড়িয়ে কান পেতে শুনল সিঁড়ির ধারে বসানো গ্র্যান্ডফাদার ঘড়িটার টিকটিক শব্দ। কোত্থেকে শুরু করব? জিজ্ঞেস করল মিসেস কুপার। এখান থেকেই। চমৎকার তুর্কি কার্পেটটা দেখল কিশোর। নজর ফেরালো মখমলে মোড়া গদিওয়ালা চেয়ার আর সোফার দিকে। এগুলো নিতে আসবে না চোর। ঘুরে হেঁটে এসে মিউজিক রুমে ঢুকলো সে। একটা বেবি গ্র্যান্ড পিয়ানো, কয়েকটা চেয়ার, কয়েকটা ক্যাবিনেট, সেগুলোতে ঠাসা শুধু স্বরলিপির পাতা, আর আছে বাচ্চাদের আঁকা কিছু ছবি। আমার ছেলেরা এঁকেছে, মিসেস কুপার বললেন। প্রাইমারি স্কুলে থাকতে। খুব সুন্দর হয়েছে না? মাথা ঝাঁকিয়ে সায় জানালো বটে কিশোর, মনে মনে হাসলো। কিছুই হয়নি। ক্যাবিনেটগুলো হাতিপাতি করে খুঁজল সে। স্বরলিপি, ছবি আর কয়েকটা বই ছাড়া কিচ্ছু নেই। ওগুলো আবার জায়গা মতো ভরে রেখে খাবার ঘরে এলো। দেয়ালের তাকে রূপার কিছু তৈজসপত্র। রূপার দাম আছে, বলল সে, কিন্তু এগুলোর জন্যে এত কাঠখড় পুড়িয়ে চোর আসবে না। আমারও মনে হয় না, মিসেস কুপার বললেন। রান্নাঘরে আলমারি আর তাক ভর্তি খাবার। টিন আর বয়ামের গায়ে লেবেল লাগানো, তারিখ লেখা। বছর খানেকের বেশি পুরনো একটাও পাওয়া গেল না। রান্নাঘরে দেখা শেষ। মাটির তলার ভাড়ারে যাওয়ার জন্যে পা বাড়ালো কিশোর। সুইচ টিপে আলো জেলে দিলেন মিসেস কুপার। চাবি দিয়ে তালা খুলে দরজা খুললেন। কিশোরের সাথে নেমে এলেন ছায়াময় ধুলোময় ঢাকা একটা ঘরে। শুকনো জ্বালানি কাঠের গাদা আর কয়লার স্তূপ রয়েছে ওখানে। কয়লার পাশে ফেলে রাখা পুরনো আমলের একটা চুলা। সিমেন্টের মেঝেতে অসংখ্য বাক্স আর ট্রাঙ্ক, একটার উপরে আরেকটা ফেলে রাখা হয়েছে। এক পাশের দেয়ালে আরেকটা দরজা। উকি দিয়ে দেখল কিশোর, আরেক ধাপ সিঁড়ি উঠে গেছে ওপাশ থেকে। সিঁড়ির মাথায় কাঠের ঢাকনা। দরজার কাজও সারছে, ছাতের কাজও। ঘরের এক কোণে ঘেরা দেয়া একটা জায়গা দৃষ্টি আকর্ষণ করলো কিশোরের। ধাতব বেড়ার ধাতব দরজা, শক্ত খিল। এগিয়ে গেল সে। মাথা উঁচু করে দেখল দেয়ালে বসানো র্যাকে সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো রাইফেল। মেঝেতে গুলি আর বিস্ফোরকের বাক্স। আরেক দিকের দেয়ালেও র্যাক আছে, তাতে শটগান আর নানা রকম হ্যান্ডগান। বাপরে বাপ, আস্ত একটা অস্ত্রাগার, বলল কিশোর। বিষণ্ণ কণ্ঠে বললেন মিসেস কুপার। মাস 6 হলো কেনা হয়েছে। বার্টের ধারণা কোনো না কোনো সময় ওগুলো আমাদের কাজে লাগবেই। তাই বলে বেড়ার কাছ থেকে সরে এলো কিশোর। একটা ট্রাঙ্কের ডালা তুলল, খালি। অন্য ট্যাঙ্ক আর বাক্স যতগুলো সম্ভব দেখল, সব খালি, কিছুই নেই। অবশেষে বলল সে, না, এখানে খুব একটা আশা পড়ে না আমাদের। রান্নাঘরে ফিরে এলো দুজনে। পেছনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। আগে আগে রয়েছেন মিসেস কুপার। সিঁড়ির কাছে চাকরদের ঘর, সবগুলো শূন্য, অব্যবহৃত। দোতলার ঘরগুলোতে বিরাট বিরাট বিছানা, এত পুরনো আমলের অ্যান্টিক হিসেবে বিক্রি করা যাবে। দেয়ালের ধার ঘেঁষে তৈরি হয়েছে অসংখ্য দেরাজ। কিছু আছে মার্বেল পাথরে তৈরি, তাতে রঙিন কাচের অলঙ্করণ।
আলমারির দরজা, দেরাজের ডয়ার সব খুলে দিলেন মিসেস কুপার। কিছুই নেই, কি আর দেখবে? গহনা খুব একটা রাখি না এখানে, পরিই না, রাখবো কি? এক ছড়া মুক্তার মালা আর এঙ্গেজমেন্ট রিংটা আছে, ব্যাস। বাকি সব সেফ ডিপোজিট বক্সে। চিলেকোঠা আছে? মূল্যবান কোনো ছবি টবি কিংবা এমন কোনো দলিল যার মূল্য অনেক? হাসলেন মিসেস কুপার। ছবি আছে, কোনোটাই দামি নয়। কাগজপত্রের কথা বলতে পারবো না, বাট জানে, ওসব তার অফিসে। মহিলার পিছু পিছু দক্ষিণ পূর্ব কোণের আরেকটা ঘরে এলো কিশোর। অফিস ঘর। এটার জিনিসপত্র আরও পুরনো, অনেক পুরনো ডেস্ক, আর্মচেয়ারের গদি চামড়ায় মোড়া। একটা ওক কাঠের সুইভেল চেয়ার আছে, আর আছে কিছু কেবিনেট। ফায়ারপ্লেস আছে। ফায়ারপ্লেসের উপরে ম্যান্টেলে রয়েছে ইস্পাতের উপর খোদাই করা একটা ফ্যাক্টরি বিল্ডিংয়ের ছবি। কুপার ইন্টারন্যাশনালের ছবি, বললেন মিসেস কুপার। ওটা দিয়েই কুপারদের যাত্রা শুরু। এ ঘরে বিশেষ আসি না আমি। থেমে গেলেন। নিচে থেকে তার নাম ধরে কে জানি ডাকছে। জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে মুখ বাড়ালেন। কি হয়েছে? মিসেস কুপার, বলে উঠল পথে দাঁড়ানো একটা মহিলা। ন্যানি গাছ থেকে পড়ে গেছে, হাতে খুব ব্যথা পেয়েছে, একটু আসবেন? এখনই আসছি। জানালার পাল্লা বন্ধ করে দিয়ে এলেন মিসেস কুপার। তুমি চালিয়ে যাও। কিশোরকে বললেন, এখানে আমার থাকার দরকার নেই, যাই মেয়েটাকে দেখে আসি। তুমি কিন্তু বেশি দেরি করো না, বাট চলে আসবে। তাড়াতাড়ি করব। বেরিয়ে গেলেন মিসেস কুপার। পাশের জানালার কাচের ভেতর দিয়ে দেখল কিশোর নিচে নেমে একজন মহিলার সঙ্গে তাড়াহুড়ো করে চলে যাচ্ছেন মিসেস কুপার। সামনের জানালার কাছে এসে দাঁড়ালো। নিচে লন, তারপরে লেবু বাগান, নির্জন। জানালার ধার থেকে আবার ফায়ারপ্লেসের কাছে ফিরে এলো সে। হাতে তুলে নিল কুপার ইন্টারন্যাশনালের প্রতিকৃতিটা। আসলো আপন মনেই। ছবিটা যেখানে ছিল তার নিচে একটা সেফ, পুরনো ধাঁচের, পুরনো তালা চাবির সিস্টেম। মিসেস কুপার কি জানেন এটা এখানে আছে? হয়তো কোনো অ্যান্টিক স্টোর থেকে কিনে এনেছে মিস্টার কুপার। হাতল ধরে টানলো কিশোর। সেফের ডালা খুলল না, তালা লাগানো। টেনে টেনে দেখলো ডেস্কে তালা লাগানো, ক্যাবিনেটগুলোতে তালা লাগানো। আর্মচেয়ারে বসে পড়ে ভাবতে শুরু করলো কিশোর। যদি সে আলবার্ট কুপার হতো তাহলে সেফটায় কি রাখতো? সেফের চাবি কি সবসময় নিজের কাছে রাখতো, নাকি ঘরেই কোথাও ফেলে যেত? একটা চাবি নাকি দুটো? তার মনে হলো চাবি নিশ্চয়ই এ ঘরেই কোথাও লুকানো আছে। খুঁজতে শুরু করলো। চেয়ারের তলায় দেখলো, ডেস্কের তলায় দেখলো, জানালা দরজার ফ্রেমের উপরে হাত বুলিয়ে দেখলো। আরো কয়েকটা জায়গা দেখে সবশেষে টান দিল কার্পেটের কোণ ধরে। খানিকটা তুলতেই চোখে পড়ল মেঝের খানিকটা জায়গায় জায়গার রং একটু অন্যরকম। নখ দিয়ে খোঁচা দিতেই নড়ে উঠল। ডালাটা তুলতে কষ্ট হলো না। একটা খোপ বেরিয়ে পড়ল, তাতে চাবির রিং। চালাকিটা পুরনো, বিড়বিড় করলো কিশোর। রিংটা তুলে নিল। মোট 3টে চাবি। একটা দিয়ে খুলে ফেললো সেফের তালা। ভেতরে অসংখ্য ছোট ছোট বাক্স, গহনার বাক্স। একটার পর একটা খুলতে লাগলো সে। দামি দামি সব জিনিস, হীরা, চুনি, পান্না বসানো পুরনো আমলের সোনার গহনা, হার, আংটি, ঘড়ি, জামার পিন, ব্রেসলেট। কিশোর অনুমান করলো এগুলো ছিল মিস্টার কুপারের মায়ের, পরে স্বামী সম্পত্তি হিসেবে মিসেস কুপার পেয়েছেন। কিন্তু তিনি জানেন না এগুলো এখানে আছে। মিস্টার কুপার জানেন শুধু। শুধু? আর কেউ জানে না? অনেক টাকার জিনিস এখানে। ফ্লাইং সসার দেখাতে যে পরিমাণ খরচ, তাতে এই জিনিস চুরি করে চোরের পোষাবে মনে হয় না। কিন্তু এগুলো এভাবে এখানে রেখেছেন কেন কুপার? অবিশ্বাস্য। ব্যাংকেও বিশ্বাস করেন না তিনি। মিসেস কুপারকে বলেছিলেন বটে, সেফ ডিপোজিটে রেখেছেন, আসলে রাখেননি। তার একমাত্র বিশ্বাস জমি আর স্বর্ণ। বাক্সগুলো আগের মতো সাজিয়ে রেখে সেফের তালা লাগিয়ে দিল কিশোর। আর এক চাবিতে ডেস্কের তালা খুলল।
ডালা তুলতেই প্রথমে চোখে পড়ল ক্লাম্পের মতো জিনিসটা, যেটা আগের রাতে তৃণভূমিতে পাওয়া গেছে। হাতে নিয়ে দেখলো একবার কিশোর, রেখে দিল। চেক বইয়ের অভাব নেই। সুইবেল চেয়ারে আরাম করে বসে ওগুলো এক এক করে দেখতে লাগলো সে। অনেক শহরের অনেক ব্যাংকের চেক বই আছে এখানে। মিলওয়াকির দ্য পেরি ব্যাংক, সল্ট লেক সিটির দ্য ডেজার্ট ট্রাস্ট কোম্পানি, নিউ ইয়র্কের দ্য রিভারসাইড ট্রাস্ট কোম্পানি এবং মধ্য ইলিনয়ের ন্যাশনাল ব্যাংক অফ স্প্রিংফিল্ড। প্রতিটি বইয়ের প্রতিটি চেক ছিঁড়ে নেওয়া হয়েছে। বাকি যে অংশটুকু আছে তাতে লেখা টাকার পরিমাণ দেখে বোঝা গেল অ্যাকাউন্টে অবশিষ্ট যা ছিল সব তুলে নেওয়া হয়েছে শেষ চেকটা দিয়ে। মাত্র একটা রেখে বাকি যত অ্যাকাউন্ট ছিল সব ক্লোজ করে দিয়েছেন কুপার। যেটা আছে সেটা সান্তা বারবারা মার্চেন্ট ট্রাস্ট। অনেকগুলো পাতা ছেঁড়া। শেষবারে $10,000 তুলেছেন তিনি। দেখতে দেখতে আনমনে শীষ দিয়ে উঠল কিশোর। লাখ লাখ ডলার রাখা ছিল ব্যাংকটায়। একেবারে মোটা অঙ্কের চেক কাটা হয়েছে। রাঞ্চের যন্ত্রপাতি কিনতে ব্যয় হয়েছে। কয়েকটা তেল কোম্পানিকে চেক দেওয়া হয়েছে। মোটর কোম্পানি, নানা রকম ইঞ্জিনিয়ারিং কোম্পানি, চাষের যন্ত্রপাতি তৈরি করার কোম্পানি, সিমেন্ট কোম্পানি। বাপরে, এই রাঞ্চ সাজাতে অনেক টাকা খরচ করেছেন মিস্টার কুপার। তবে অস্ত্র কিনতেও মোটা টাকা ব্যয় করেছেন তিনি। বিভিন্ন গান কোম্পানির নাম লেখা রয়েছে। মোট 10টা চেক কাটা হয়েছে ওগুলোর নামে। আরও কয়েকটা চেক কাটা হয়েছে প্যাসিফিক স্ট্যাম্প এক্সচেঞ্জের নামে। সেগুলোর টাকার অঙ্ক চমকে দেওয়ার মতো। বইটা রেখে দিল কিশোর। কুপার কি স্ট্যাম্পে আগ্রহী? কই, মিসেস কুপার তো ঘুণাক্ষরেও সে কথা বললেন না একবার। আরও কাগজপত্র আছে ডেস্কে। লস অ্যাঞ্জেলসের উইলশায়ার বুলভারের একটা ব্রোকারেজ ফার্ম স্টেটমেন্ট দিয়েছে। কুপারের হয়ে 8 মাসে কয়েক লাখ ডলারের সিকিউরিটি বন্ড বিক্রি করেছে ওরা। একটাতেও উল্লেখ নেই ওই 8 মাসে নতুন কোনো সিকিউরিটি কিনেছেন তিনি। শুধু বিক্রি করেই যাচ্ছেন। স্টেটমেন্টগুলো রেখে আরেক বান্ডিল কাগজ তুলে নিল কিশোর। ওগুলো ইনভয়েস, জিনিস কিনেছেন রাঞ্চের জন্যে। টাকার অঙ্ক দেখে আরেকবার থ হবার জোগাড় তার। শুধু লনের আসবাবপত্রের জন্যেই যা ব্যয় করেছেন, অনেক বাড়ির ভাড়ার থেকে চিলেকোঠা পর্যন্ত সেই টাকায় সাজিয়ে দেয়া যাবে। একটা ইনভয়েসের লিস্ট পড়ে না হেসে পারল না সে। 43টা লোহার চেয়ার, সুইডিশ আইভি ডিজাইন, 10টা টেবিল ওই একই ডিজাইন। উল্লেখ করা আছে মিস্টার কুপারের পছন্দ মতো তার অর্ডারে তৈরি হবে। 90 দিনের মধ্যে রাঞ্চো কুপারে সাপ্লাই দিতে হবে। কোটিপতিদের নানা রকম খেয়ালের কথা সে শুনেছে, কিন্তু মিস্টার কুপার যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। ওই ধরনের চেয়ার টেবিল যে কোনো সাধারণ ফার্নিচারের দোকান থেকে কিনে নিয়ে আসা যায়। তার জন্য আবার অর্ডার, ইনভয়েস। বান্ডিলটা রেখে টেবিলের ডালা নামিয়ে দিল কিশোর। তালা লাগালো। বসেই রইল ওখানে। কোথায় যেন একটা খটকা, ধরতে পারছে না। জরুরি কিছু দেখেছে বলে মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছে না। আরও গভীরভাবে ভাবতে যাবে, এই সময় কানে এলো শব্দ। নিচে রান্নাঘরের দরজা খোলা হয়েছে। মেঝেতে ভারী জুতোর শব্দ। মিসেস কুপার নন, নিশ্চয় মিস্টার। লাফ দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। নিঃশব্দে চাবির রিংটা আগের জায়গায় রেখে খোপের ডালা লাগিয়ে দিল। তার উপর আগের মতো করে টেনে দিল কার্পেট। খাবার ঘর পেরিয়ে হলঘরে ঢুকলো পায়ের আওয়াজ। সিঁড়িতে উঠল শব্দ। উঠে আসছে। আর সময় নেই। এখান থেকে হলঘর দিয়ে বেরোতে পারবে না কিশোর। চোখে পড়ে যাবেই। আটকা পড়েছে সে। 11। লেবু বাগানের ভেতর দিয়ে এগিয়ে চলেছে রবিন আর মুসা দক্ষিণের বেড়ার দিকে। পাতাবাহারের বেড়ার কাছে এসে থামল। লুকিয়ে বসে নজর দিল পথের দিকে। গেটের খানিক দূরে ঝোপের কিনারে একটা তাঁবু খাটানো হয়েছে। সামনের চত্বরে মাটিতে বসে টিনের মগে করে চা খাচ্ছে সামরিক পোশাক পরা দুজন লোক। গেটের কাছে পাহারারত মিস্টার কুপারের গার্ডের দিকে ভুলেও তাকাচ্ছে না। সেও তাকাচ্ছে না।
গেটের একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে রাইফেল, ছেলেদের দিকে পিঠ। ওরা রয়েছে গেটের পশ্চিমে। তাঁবুর কাছে একটা গাছ থেকে ঝুলছে একটা যন্ত্র। ইঙ্গিতে সেটা রবিনকে দেখালো কিশোর, দেখালো মূসা। কি? ফিসফিসিয়ে বলল রবিন, জানি না, বোধহয় ফিল্ড টেলিফোন। যেন তার কথার সমর্থন জানাতেই ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোন। একজন এগিয়ে গেল গাছের দিকে, রিসিভার খুলে এনে কানে ঠেকালো। কিছু বলল, এখান থেকে শুনতে পেল না ছেলেরা। লেফটেন্যান্ট না বললে ওদের না বলল ওদের টেলিফোনও কাজ করে না, বলল রবিন। মুসা সে কথা শুনতে পেয়েছে বলে মনে হলো না। উৎকণ্ঠ হয়ে শোনার চেষ্টা করছে সে। লোকটা কি বলছে? রবিনও কান খাড়া করলো। একটা কি দুটো শব্দ কানে এলো। কয়েক মিনিট পর আবার রিসিভার রেখে আগের জায়গায় এসে বসলো লোকটা। বলল কিছু। হেসে উঠল দুজনে। চুপ হয়ে গেল হঠাৎ। পূবে তাকিয়ে আছে। কাঁটাতার আর পাতাবাহারের বেড়ার মাঝের জায়গা দিয়ে হেঁটে আসছে কুপারের একজন গার্ড। টহল দিচ্ছে লোকটা। গেটের কাছে এসে থেমে অন্য লোকটার সঙ্গে দু চারটা কথা বলল। তারপর ঘুরে আবার ফিরে চলল যেদিক থেকে এসেছিল সেদিকে। এখান থেকে সরে যাওয়া দরকার, মোসা বলল। পশ্চিম দিক থেকে কেউ এলেই দেখে ফেলবে। আমার মনে হয় আছে ওদিকে। কাছেই একগুচ্ছ ইউক্যালিপটাসের ঝাড়, তার মধ্যে এসে ঢুকলো ওরা। ঠিকই আন্দাজ করেছে মোসা। খানিক পরেই পশ্চিম থেকে এলো আরেকজন গার্ড। নির্দিষ্ট জায়গায় এসে সে ফিরে যেতেই শোনা গেল ইঞ্জিনের শব্দ। জিপ গেটের কাছ দিয়ে পশ্চিমে চলে গেল। জিপের দুজন সৈনিক। গেটে পাহারারত প্রহরীর দিকে ফিরেও তাকালো না, সেও তাকালো না ওদের দিকে। দুপক্ষ এড়িয়ে যাচ্ছে, বলল মুসা। কেউ কারোর সাথে কথা বলে না। ওই বেটারা কি আলোচনা করছে? যদি শুনতে পারতাম। সৈন্য দুজনকে দেখিয়ে বলল রবিন। তাঁবু আর কাঁটাতারের বেড়ার দূরত্ব অনুমান করে নিল। হঠাৎ বলল, আমি বেড়ার কাছে যাচ্ছি। হ্যাঁ? অবাক হয়ে বন্ধুর দিকে তাকালো মুসা। বেড়ার কাছে যেতে চাই। আবার বলল রবিন, দেখো ওই যে বাঘটা, ওখানে গিয়ে যদি বসতে পারি, গেটের কাছের গার্ড দেখতে পাবে না আমাকে। সৈন্য দুজনও না, যারা টহল দিচ্ছে ওখানটায় যাচ্ছে না। সন্দেহ গেল না মুসার। যাওয়ার সময় কারো চোখে না পড়লেই হলো, বলে গেল রবিন। বেটারা কি আলোচনা করছে শোনা দরকার। যদি দেখে ফেলে, কিছু করতে আসে, চিল্লাবো গলা ফাটিয়ে। গার্ডেরা বাঁচাবে আমাকে, ধরে নিয়ে যাবে মিস্টার কুপারের কাছে। তিনি নিশ্চয় মেরে ফেলবেন না? বলা যায় না। কিশোর এখানে থাকলে কি করতো? চুপচাপ বসে থাকতো? না, আমি যা করতে চাইছি তাই করতো। বলে আর দেরি করলো না রবিন। উঠে দৌড় দিল। মাথা নিচু করে ছুটে গেল পাতাবাহারের বেড়ার ধার দিয়ে। কিছু দূর এসে একটা ঝোপে ঢুকে পড়ল। ঝোপ থেকে বেরিয়ে বেড়ার মাঝখান দিয়ে ঢুকে ওপাশে বেরিয়ে চলে এলো আরেকটা ইউক্যালিপটাসের ঝাড়ের মধ্যে, একেবারে কাঁটাতারের বেড়ার কিনারে। বাইরে তাকিয়ে গেট বা তাঁবু কিছুই চোখে পড়ল না। ডানে শূন্য নির্জন রাস্তা। বায়ে মন নিয়ে হালকা গাছপালার আড়ালে আড়ালে চলে এলো বাঁকের কাছে। ওখান থেকেও কিছুই দেখতে পেল না। না, এখানে থেকেও হবে না। সৈন্যদের কথা শুনতে হলে, ওদের উপর চোখ রাখতে হলে রাস্তা পেরিয়ে ওপারে যেতে হবে। তার মানে মিস্টার কুপারের সীমানা থেকে বেরিয়ে যাও। মস্ত ঝুঁকি। ঝুঁকিটা নেবে ঠিক করলো রবিন। আরেকবার তাকালো নির্জন পথের দিকে। কাঁটাতারের বেড়ার নিচে ফাঁক কতখানি দেখল। তার হালকা পাতলা শরীর চেষ্টা করলে তলা দিয়ে বেরিয়ে যেতে পারবে। লম্বা হয়ে শুয়ে মাথা ঢুকিয়ে দিল বেড়ার নিচ দিয়ে। আঙুল দিয়ে মাটি আর ঘাস খামচে ধরে টেনে বের করে আনলো অর্ধেক তার শরীর। পিঠে লাগলো তারের কাটার খোঁচা। শার্টে বেঁধে গেল। পরোয়া করল না সে। শার্ট ছিঁড়ল, পিঠে আঁচল লাগলো। বেরিয়ে এলো অবশেষে অন্য পাশে। উঠে এক দৌড়ে ঢুকে গেল ঝোপের ভেতর। ছোট একটা টিলার ওপাশে তাঁবু খাটিয়েছে সৈন্যরা। টিলার উপরে উঠে উপুর হয়ে শুয়ে পড়ল রবিন। দুজনকে দেখা যাচ্ছে। ওদের কথাও কানে আসছে এখন, অস্পষ্ট। যথেষ্ট আড়াল রয়েছে এখানে। ঝোপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল সে ওদের আরও কাছে।
পরিচম আর উত্তেজনায় থরথর করে কাঁপছে শরীর। তবু সতর্ক রইল রবিন, যাতে এতটুকু শব্দ না করে ফেলে। একটা পাথর খসে পড়ল, কিংবা শুকনো ডাল মট করে ভাঙলেই হুঁশিয়ার হয়ে যাবে সৈন্যরা। পুরনো জিনিস পরিষ্কার কানে আসতেই থেমে গেল রবিন। আর এগোনোর দরকার নেই। শুয়ে হাঁপাতে হাঁপাতে শুনল ওদের কথা। হ্যাঁ, যত পুরনো হয় তত ভালো, বলল দ্বিতীয়জন। দেখি দাও ওটা, বলল প্রথমজন। কি দিচ্ছে দেখার জন্য মাথা উঁচু করল রবিন। দুজনের মধ্যে খাটো লোকটা অন্যজনের হাত থেকে চ্যাপটা একটা বোতল নিচ্ছে। চিপি খুলে ঢালতে শুরু করলো তার টিনের মগে। আরে রক, সবই ঢেলে নিচ্ছ দেখি, বলল লম্বা লোকটা। বোতল প্রায় কিনে নিয়ে তার মগেও ঢাললো খানিকটা। বোতলটা রাখলো মাটিতে। তাঁবুর ভেতর থেকে বেরোলো লেফটেন্যান্ট শেড মর্টন। ভুরু কোঁচকালো। এই এই বেন, কি করছো এখানে? ওসব শুরু করেছো? ড্রিং টিং চলবে না। ক্ষতিটা কি? বলল বেন। ক্ষতি আর কি, মাতলামি শুরু করবে। বোতলটা তুলে নিয়ে ঝোপের ভেতর ছুঁড়ে ফেলে দিল লেফটেন্যান্ট। এই কি করলে? চেঁচিয়ে উঠল রক। হ্যাঁ করলাম, জবাব দিল মর্টন। গেটের কাছের লোকটা যদি দেখে ফেলে আর গিয়ে বলে কুপারকে তোমরা মদ খাচ্ছিলে, কেমন হবে? তোমরা আমেরিকান আর্মি সেজেছ, মনে রেখো। ডিউটির সময় মদ খায় না সৈন্যরা। ওদের রক্তে দেশ বাঁচানোর নেশা। না খায় না খাক, আমার তাতে কি? দেখো, ফালতু কথা বলো না। আহা, কি আমার দেশপ্রেমিক রে, ব্যঙ্গ করল রক। তাহলে এসব করছে কেন? তোমরা যে কারণে করছো। দেশপ্রেমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেভাবে করতে বলবো পারলে করো, নইলে সগাসে ফিরে যাও। এতখানি এগিয়ে সব কিছু নষ্ট করতে চাই না এখন। এত সবের দরকার কি? গিয়ে ঢুকে পড়লেই হলো। জোর করে কথা আদায় করবো বুড়োটার মুখ থেকে? জোর করে? 50 জন লোকের সঙ্গে পারবে? ভুলে যেও না, আস্ত এক গোলাবারুদের ডিপো আছে ওর মাটির তলার ঘরে। শাসিগুলোকে একটা ভাগ দিয়ে দিলেই হবে, লুফে নেবে ওরা। দল বদল করবে চোখের পলকে। তুমি কি ভাবো সে চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছি। বুঝেছি ওদেরকে দলে টানা যাবে না। কিছুতেই ওরা কুপারের সঙ্গে বেইমানি করবে না। ওর হয়ে লড়াইও করবে, দরকার পড়লে জান দিয়ে দেবে। যেভাবে এগোচ্ছি সেভাবেই এগোতে হবে, আর কোনো উপায় নেই। রাগলে কিংবা কোণঠাসা হলে ড্যাটল চেনাকের চেয়ে খারাপ হয়ে যায় বুড়োটা। আবার বাজলো টেলিফোন। রিসিভার খুলে কানে ঠেকালো লেফটেন্যান্ট। নতুন কোনো খবর? চুপচাপ শুনলো ওপাশের কথা, তারপর বলল ঠিক আছে, নতুন কিছু হলে জানাবে। রিসিভার রেখে ফিরল সঙ্গীদের দিকে। রোজকার মতোই ঘুরতে বেরিয়েছে কুপার। চাষিরা খেতে কাজ করছে। সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে ওরা। যা ভেবেছি তাই করছে। শেষ পর্যন্ত হলে হয়, সন্দেহ প্রকাশ করলো বেন। কুপারকে খোকা ভেবেছ নাকি? ভয় দেখালেই কুকড়ে যাবে। ডেঞ্জারাস লোক। তাঁবুতে গিয়ে ঢুকলো আবার লেফটেন্যান্ট। নিজেকে নেপোলিয়ন ভাবতে আরম্ভ করেছে। সেদিকে চেয়ে বলল রক। হুঁ। একটা পাথরে হেলান দিয়ে চোখ মুদল বেন। রকের কথার জবাব দিল না। আরো কয়েক মিনিট অপেক্ষা করলো রবিন, তারপর ফিরে চলল। আসার সময় যতটা সাবধান হয়েছিল তার চেয়েও সাবধানে। নিরাপদে এসে ঢুকলো কুপারের সীমানায়। ফিরে এলো ঝোপের ভেতর। মুসা যেখানে বসে আছে উৎকণ্ঠিত হয়ে। জানতে পারলে কিছু? জিজ্ঞেস করলো মুসা। অনেক কিছু, বেটাটা শয়তান। জলদি গিয়ে কিশোরকে জানানো দরকার। লেবু বাগানের ভিতর দিয়ে আবার রাঞ্চে ফিরে চলল ওরা। বাগান থেকে বেরিয়ে কুপারের বাড়ির সামনে লনে পা দিয়েই থমকে দাঁড়ালো। হাঁ করে তাকিয়ে রইল উপর দিকে। কিশোর বাড়ির সামনে বারান্দার ছাদে দাঁড়িয়ে আছে। দেয়ালে পিঠ চেয়ে আছে কোণের জানালাটার দিকে। বাতাসে দুলছে জানালার পর্দা। নিশ্চয় কোনো বিপদে পড়েছে, বলল মুসা। কিছু একটা করা দরকার, তাড়াতাড়ি। 12। কিশোর এদিকে ফিরতেই হাত নেড়ে তার দৃষ্টি আকর্ষণ করল মুসা। তারপর ছুটল লনের উপর দিয়ে। পথে উঠবে। পেছনে ছুটল রবিন। জানে না মুসার মনে কি আছে।
রান্স হাউস আর মূল বাড়িটার মাঝামাঝি একটা জায়গায় এসে থমকে দাঁড়ালো মূসা। ঘুরে তাকালো। এখান থেকে কিশোরকে দেখা যায় না। এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। রবিনের দিকে চেয়ে চেঁচিয়ে উঠল মূসা। ফাজলে মেয়ের আর জায়গা পাও নেই? তাজ্জব হয়ে গেল রবিন। কি বলছো? চুপ! আরো জোরে গর্জে উঠল মূসা। রবিনের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। বাহুতে আলতো চাপড় দিয়ে ফিসফিসিয়ে বলল, বুঝতে পারছো না? চেঁচিয়ে বলল, দেখাচ্ছি মজা। ঘুষি তুলল। বুঝেছি, ফিসফিস করেই জবাব দিল রবিন। তারপর মূসার সঙ্গে পাল্লা দিয়ে চেঁচিয়ে উঠল, কি করবে তুমি? কি করবে? মারবে? সেও কিল তুলল। চেঁচামেচি শুনে রান্নাঘরের জানালা দিয়ে মুখ বের করলো জোয়ান। আরে এই, কি শুরু করেছো তোমরা? এই! তার কথা কানেই তুলল না ছেলেরা। লেগে গেল। একে অন্যকে জড়িয়ে ধরে পড়ে গেল ঘাসের উপর। শুরু হলো ধস্তাধস্তি। সিঁড়ি বেয়ে লাফাতে লাফাতে নেমে এলো জোয়ান। ছেলেদের সারানোর চেষ্টা করতে লাগলো। হয়েছে কি? উপর থেকে শোনা গেল একটা ভারী কণ্ঠ। মূসার উপর থেকে টেনে রবিনকে সরিয়ে আনলো জোয়ান। উপর দিকে চেয়ে বলল, না কিছু না মিস্টার কুপার, বনিমনা হয়নি হয়তো। বড় বাড়িটার কোণ ঘুরে আসতে দেখা গেল কিশোরকে। হাসি মুখে জিজ্ঞেস করলো, গন্ডগোল? না, কিছু না। রবিনকে ছেড়ে দিয়ে ফিরে চলল জোয়ান। উপরে দ্রাম করে জানালার পাল্লা বন্ধ করলো কুপার। অদৃশ্য হয়ে গেল তার মুখ। মাটি থেকে উঠল মূসা। কাপড় ঝাড়তে ঝাড়তে হেসে বলল, শরীরটা ছোট হলে কি হবে, জোর আছে রবিন মিয়ার। হাসতে হাসতে বড় বাড়িটার পেছনে চলে এলো তিনজনে। ওখানে উঠেছিলে কেন? জিজ্ঞেস করলো মূসা। কুপারের অফিসে খোঁজাখুঁজি করছিলাম, এই সময় শুনি উঠে আসছেন। আর কোনো পথ না দেখে জানালা দিয়ে বেরিয়ে ছাতে নেমে পড়লাম। নেমে যেতে পারতাম আরও আগেই, ভরসা পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না উনি কোথায় আছেন। নামার সময় যদি দেখে ফেলেন। কিছু পেলে? শিওর না, ভাবতে হবে। তোমরা কিছু পেলে? অনেক। ব্যাটারা মিথ্যুক। ওদের ফিল্ড টেলিফোন ঠিকই কাজ করছে। দুবার ফোন এলো, ধরলো, কথা বললো, নিজের চোখে দেখলাম। বেড়ার তলা দিয়ে পেরিয়ে রবিন চলে গিয়েছিল ওদের তাঁবুর কাছে। অনেক কিছু শুনে এসেছে। সব খুলে বলল রবিন। মাথা দোলালো কিশোর। যার সন্দেহ করেছিলাম। কুপারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কেউ। গোলাবারুদের দ্বীপর কথা বলল ওরা। সত্যি কি আছে? আছে। মাটির তলার ঘরে, অস্ত্রাগার। এক মুহূর্ত চুপ করে থেকে বলল কিশোর, একটা ব্যাপারে শিওর হওয়া গেল। এখানকার কেউ, অর্থাৎ শ্রমিকেরা কেউ এই ষড়যন্ত্রে নেই। কিন্তু রাঞ্চো কুপারে স্পাই একজন নিশ্চয়ই আসে। নইলে অস্ত্রাগারের কথা জানলো কিভাবে বাইরের লোকে? কুপার যে নিয়মিত রাঞ্চ দেখতে বেরোন এটাও জানে। স্টাফদের কারো নাম বলেছে? মর্টন, হ্যান্স, কাপলিং, ব্যানার। মাথা নাড়ল রবিন। বার কয়েক নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। বিড়বিড় করল, রাগলে র্যাটল ছেনেকের। ঝট করে মাথা তুলল, তুড়ি বাজালো। ঠিক, মিস্টার কুপার। কি যাতা বলছো? হাত নাড়ল মূসা। মিস্টার কুপার স্পাই হতে যাবেন কেন? আরে না, সে কথা বলছি না। বলছি, সোনা ছাড়া তো আর কিছু বোঝেন না মিস্টার কুপার। তাই ওই সোনা লুটের চেষ্টাই করছে ষড়যন্ত্রকারীরা। হ্যাঁ তাই। ইহে, আরও আগেই বোঝা উচিত ছিল। সোনা? অবাক হলো রবিন। কিসের সোনা? মিস্টার কুপার যেগুলো এখানে এই রাঞ্চে লুকিয়ে রেখেছেন। দেখেছো তুমি? মুসা জিজ্ঞেস করলো। না, তবে আমি শিওর কোথাও আছেই। স্টেটমেন্ট দেখলাম। লক্ষ লক্ষ ডলারের সিকিউরিটি বন্ড বিক্রি করেছেন মিস্টার কুপার। সমস্ত ব্যাংকের সব টাকা তুলে নিয়েছেন। অনেক অনেক টাকা। কি করলেন সেগুলো? নিশ্চয়ই সোনা কিনেছেন। একটা স্ট্যাম্প কোম্পানির নাম দেখলাম। স্ট্যাম্প যারা বিক্রি করে অনেক সময় সোনার মোহরও বিক্রি করে তারা, বড় বড় কোম্পানিগুলো। কুপার তো বলেই বেড়ান সোনার জমি ছাড়া আর কোনো কিছুর উপর তার ভরসা নেই। নিশ্চয়, চেঁচিয়ে উঠল রবিন। সোনাই কিনেছেন তিনি। এবং যেহেতু ব্যাংকে বিশ্বাস করেন না, সেই সোনা রেখেছেন এখানেই কোথাও। মিসেস কুপারকে সত্যি কথা বলেননি। সান্টা বারবার আর ব্যাংকে সেফ
ডিপোজিটে কিছুই নেই, গহনাও সব এখানে কুপারের অফিসে। এখন কথা হলো, আমরা যেমন বুঝতে পারছি এখানে সোনা লুকিয়ে রেখেছেন কুপার, আরও কেউ সেটা বুঝে থাকতে পারে এবং সে এই রাঞ্চের লোক, ডাকাতদের সঙ্গে হাত মিলিয়েছে। তারপর সবাই মিলে প্ল্যান করে ওই ফ্লাইং সসারের খেল দেখাচ্ছে। ওরা জানে না সোনাগুলো কোথায় লুকানো আছে, চালাকি করে কুপারকে দিয়েই ওগুলো বের করানোর চেষ্টা করছে। কিন্তু ফ্লাইং সসার দেখলেই কেন বের করবেন? শশার ফসার বিশ্বাস করেন না তিনি, নিজের চোখে দেখলে বিশ্বাস না করে পারবেন না। উদ্ধারকারীরা এসেছে ভেবে পৃথিবী থেকে পালানোর জন্য তৈরি হবেন, তখন অবশ্যই আর কিছু না হোক অন্তত সোনাগুলো নিয়ে যেতে চাইবেন সঙ্গে করে, কারণ সোনার জমি ছাড়া। অবিশ্বাস্য, বলল মুসা। হ্যাঁ, বিশ্বাস করা কঠিন, তবে এটাই একমাত্র ব্যাখ্যা। কুপারকে গিয়ে বলবো এ কথা? ভুরু না চাললেও রবিন। মিস্টারকে না হলেও মিসেসকে বলতেই হবে, তিনি এখন আমাদের মক্কেল। আর কুপারকে এখনই বলে লাভ হবে না, আমাদের কথা বিশ্বাস করবেন না। এখন আমাদের করণীয় কি? আরেকটা ফিল্ড টেলিফোনের খোঁজ করা এবং সেটা কে ব্যবহার করে জানার চেষ্টা করা। খুব কঠিন হবে কাজটা, বলল মুসা। বিরাট এলাকা, কোথায় লুকিয়ে আছে খুদে একটা টেলিফোন, কি করে জানবো? আবার নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো কিশোর। বাইরে খোঁজাখুঁজির দরকার হবে না, ওটা ব্যবহার করতে হবে স্পাইকে। আর করতে হলে এমন কোথাও রেখে করতে হবে যাতে বাইরের কেউ দেখে না ফেলে। কিন্তু সেটাও কম কঠিন না, ঘরবাড়ি কি একটা দুটো? দরজা বন্ধ হওয়ার শব্দে ফিরে তাকালো ওরা। রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামছে জোয়ান মার্টিঙ্গেল, বাহুতে ঝোলানো নীল রঙের একটা কাপড়। এসে বলল, মিসেস নিকারার কাছে যাচ্ছি, স্কার্টটা লম্বা হয়, ছোট করে দিতে বলবো। রান্নাঘরে তাকে কুকিজ আছে, ফ্রিজে দুধ আছে, খিদে পেলে খেয়ে নিও। তাকে ধন্যবাদ জানালো ছেলেরা। কটেজগুলোর দিকে চলে গেল জোয়ান। বন্ধুদের দিকে তাকালো মুসা। বোধহয় এই সুযোগ। রান্স হাউজে এখন কেউ নেই, সবাই যে যার কাজে গেছে। চলো টেলিফোনটা খুঁজি। কিন্তু ওই বাড়িতে কি থাকবে? প্রশ্ন করল রবিন। থাকতেও পারে, কিশোর বলল। যারা ওখানে থাকে হয়তো তাদেরই কেউ স্পাই।